মিরাজ, পেশেন্টের হার্টবিট ফিরছে। মিরাজ হতাশ হয়ে পিছিয়ে গেল অনেকটা। নার্সের উত্তেজিত কণ্ঠে লাফিয়ে এসে তাকালো মনিটরের দিকে। মুখ দিয়ে দুটো শব্দ বেরিয়ে এলো, আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আরেক দফা ব্যস্ত হলো অয়নকে নিয়ে। মিরাজের হাত পা থরথর করে কাঁপছে এখনো। গোটা চিকিৎসা জীবনে এত বছরের সফল ক্যারিয়ারে এত হতাশ তার কখনো লাগেনি। সবটা নিয়ন্ত্রণে এলে ডাক্তার মিরাজ অন্য ডাক্তারকে ইশারা করে নিজে ধপ করে বসে পড়লেন খানিকটা দূরের চেয়ারে। বন্ধুর দিকে ছলছল দৃষ্টিতে তাকালেন, বিড়বিড় করে আওড়ালেন, এত বছর পর আমাদের প্রথম দেখা এভাবে হবে ভাবিনি বাড়ি, একদম ভাবিনি। সুস্থ হয়ে সকল মান অভিমানের অবসান ঘটুক আমাদের। আচমকা নিথর হলো শিয়া। পিয়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল বোনকে। শিয়ার বোধহয় শ্বাস প্রশ্বাসও বন্ধ হলো। প্রিয়া চিৎকার করে উঠল। পাশেই ছিল সকলেই। রেণুকা রহমান মেয়ের নিথর হাত উঁচু করে ধরলেন। আকাশ এসে ঝড়ের গতিতে কোলে তুলে নিল। বাইরে অবস্থানরত নার্স ততক্ষণে ডেকেছেন ডাক্তারকে। মিরাজ দু হাত মুখে ডলে সবে উঠে দাঁড়িয়েছে অয়নের দিকে যেতে। নার্স হন্তদন্ত হয়ে ছুটে এলেন, স্যার, পেশেন্টের ওয়াইফ। বাকি কথা নার্স বলতে পারলেন না। মিরাজ ছুটল বাইরে। ততক্ষণে শিয়াকে শুয়ে দিয়েছে স্ট্রেচারে। অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের পিছু পিছু ছুটছে অন্য অটিতে। মিরাজ দ্রুত এসে চেক করলো। চিৎকার করে আদেশ ছিল জুনিয়র ডাক্তারদের, বলতে পারছি না, সম্ভবত ম্যাসিড অ্যাটাক, হার্ট অ্যাটাক। ওটি রেডি করুন জলদি। ওটিতে ঢোকার আগে বাইরে শোকে পাথর হয়ে যাওয়া সকলের দিকে ফিরে বলল, অয়নের পালস পাওয়া গেছে। এত এত দুঃসংবাদের মধ্যে এই সংবাদে বাইরে অপেক্ষাকৃত সকলের খুশিতে চিৎকার করে উঠল প্রায়। খোদার কাছে শুক্রিয়াতে ব্যস্ত। তবে সে খুশি মানানোর মতো মনের অবস্থা কারোই রইল না শিয়ার এহেন অবস্থায়। শিয়া অপারেশন থিয়েটারের বাইরে ১.৫ ঘন্টা হলো অপেক্ষা করেছে সকলে। রেণুকা রহমান স্বামীকে জড়িয়ে ধরে আছেন, কাঁদছেন অনবরত। আনিসুর রহমান শোকে পাথর, কথা বলতে ভুলে গেছেন। তার ভুলের জন্য এমন হলো আজকে তার কলিজার টুকরো মেয়েটার সাথে। অপরাধ বোধে জর্জরিত তিনি। প্রিয়া দু হাতে মুখ গুজে আছে। তাকে দু পাশ থেকে জড়িয়ে ধরেছে রাকা আর তুষি। তারা এসেছে মিনিট ১০ হলো। আকাশের ফ্যামিলি সকলে আসতে আনুমানিক আরও ২০ মিনিটের সময় লাগবে। আকাশ, রাতুল, রেদওয়ান এর মধ্যে অয়নকে দেখতে এসেছে। কিছুক্ষণ আরও অবজারভেশন রেখে স্পেশাল কেবিনে দেওয়া হবে। আপাতত সবাই অধীর আগ্রহে শিয়ার একটা ভালো খবরের অপেক্ষায়। ডাক্তার মিরাজ এবং সাথে অন্য একজন সিনিয়র ডাক্তার বের হতে ছুটে গেল সকলে। ডাক্তার মিরাজের চোখ লাল। একসময়ের সব ভালোবাসার মানুষ আর প্রিয় বন্ধুর এ অবস্থায় চিকিৎসা তাকে নিজ হাতে দিতে হচ্ছে। এর থেকে বড় মানসিক ট্রমা হয় না। গম্ভীর গলায় আকাশের দিকে ফিরে বলল, অয়নের বিষয়টা মিরাক্কেল, আলহামদুলিল্লাহ। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। কিন্তু মিরাজকে এক কিন্তুতে নড়ে চড়ে উঠল। বুকের ভিতরে অজানা আশঙ্কা ভরে গেল। আকাশ ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মিরাজ ভাই কি শিয়া ঠিক আছে? পেশেন্ট নিজে রেসপন্স করতে চাইছে না। হু হু করে কেঁদে উঠল রেণুকা। আনিসুর রহমান ধৈর্যের বাঁধ ভাঙল। প্রিয়া ফুঁপিয়ে উঠল রাখাকে জড়িয়ে। ডাক্তার মিরাজ নরম করে বলল, অয়ন বেঁচে থাকার খবর ওকে দিতেই হবে, না হলে যত সম্ভব ও চাইবে না আমরা খানিক পর দুজনে আলাদা আলাদা কেবিনে শিফট করব। কঠোর মনিটরিংয়ে রাখা হবে, বাকিটা খোদা জানে। হসপিটালে আকাশের পরিবার যখন পৌঁছালো তখন বেশ রাত। আকাশের পুরো পরিবারে এসেছে। তার বাবা চাচারা রওনা দিয়েছেন বিদেশ থেকে, কাল রাতে পৌঁছাবেন। ছেলের খবর পেয়ে এক প্রকার ছুটে আসছেন তারা। বাড়িতে পুরুষ মানুষ বলতে একমাত্র আরাফেই ছিল, তাই প্লেনের টিকিট কেটে আসার কথা মাথায় আসেনি কারোই। আমেনা চৌধুরী কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। অবশ্য সকলের একই অবস্থা। চিৎকার করতে করতে এসে জড়িয়ে ধরলেন আকাশকে। আকাশ মাকে জড়িয়ে ধরে নিল। ভাইয়া ঠিক আছে এখন মা, ইটস ওকে, কাঁদে না। আমার জন্য আমার ছেলেটার এই অবস্থা। আমি যদি শুনতাম তোদের কথা, একটু শুনতাম। আমার ভুল আব্বা, মাফ করে দে তোরা আমাকে। আকাশ দু হাতে মায়ের চোখ মুছে নরম গলে বলে, মা বাবারা কখনো সন্তানের ক্ষতির কারণ হয় না, এটা ভাগ্যে ছিল। এখন ঠিক আছে। আমিনা চৌধুরী এদিক ওদিক তাকায়, ব্যস্ত হয়ে খুঁজে কিছুটা। কি মা বলো আমাকে, ভাইয়াকে দেখবে? আমিনা চৌধুরী নিজের কান্না আটকে বলে, শিয়া কেমন আছে? ওরা বলল মেয়েটা, ওর বাবা মা। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। শিয়ার কথাটা জানানো হয়েছিল সবটা বাড়িটা। আকাশ খানিক দূরে ইশারা করলো, কয়েক কামরা পরে শিয়ার কেবিন। সেটার বাইরে স্বামীর কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছেন রেণুকা রহমান। আমেনা চৌধুরী দ্রুত এগিয়ে গেল সেদিকে। আকাশের চাচিরা গেল পিছনে পিছনে। রেণুকা রহমানের হাত ধরে প্রায় বসে পড়লেন তিনি।
চমকে উঠলেন রেণুকা। অয়ন বা তার পরিবারের কারোর সাথে পরিচয় নেই তাদের। আসার পর আকাশ চিনেছে অয়নের ছোট ভাই হিসেবে, তবে কথা বলার সময় হয়ে ওঠেনি এত ঝামেলার মধ্যে। আমিনা চৌধুরী হু হু করে কেঁদে যাচ্ছেন। রেণুকা রহমানের অবাক মুখ পানে চেয়ে কোনোমতে বলেন, আমাকে ক্ষমা করবেন, আমি অয়নের মা। এখানে ক্ষমার প্রশ্ন আসছে কোত্থেকে? দোষ তো তারা সমানভাবে করছে। রেণুকা দ্রুত হাতে টেনে তুললেন আমিনা চৌধুরীকে, জড়িয়ে ধরলেন তাকে। পরিবারের সবার মান অভিমান আবেগের প্রকাশ শেষ হয়ে গেছে অনেকক্ষণ। অয়নের অবস্থা আপাতত স্থিতিশীল, তবে আইসিইউর পর্যবেক্ষণে রাখা। একই ঘটনা শিয়ার দুই পরিবারের বিধ্বস্ত অবস্থায় বসে আছে মধ্যরাত। ঘড়ির কাঁটা রাত 2:18। দুই পরিবারে কেউ হাসপাতাল থেকে অন্য কোথাও যেতে রাজি হয়নি। বাকিরা অনেকবার বলেছে তাদের সবাই নিয়ে কটেজে যাবে, তবে ছেলেমেয়ে দুটোর এ অবস্থায় মন কারোই আরামে ঘুম দেওয়ার মন মানসিকতা নেই। রেদওয়ান নিজ থেকে খাবার এনে দিয়েছেন। আকাশ ভাই বোনগুলো সেগুলো খেয়েছে হালকা পাতলা। বড়রা বেশিরভাগ খাবার মুখে তুলেনি। আকাশের মা, চাচি সহ পিয়ার মা এখনও হাসপাতালের নামাজ ঘরে তাহাজ্জুদ নামাজে ব্যস্ত। আনিসুর রহমানের নামাজে পিয়া এখনও রাকার কাঁধে মাথা এলিয়ে বসা। আকাশ অদূরে রাতুল রাকিবদের সাথে বসে আছে। বার কয়েক তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া ভুলেও তাকাচ্ছে না তার দিকে। আচ্ছা, প্রিয়া কি ভুল বুঝছে তাকে? না হলে তার সাথে একবার কথা বলতে চাইতো না কেন? তখন তো তাও বড়রা ছিল, এখন তো নেই। তাহলে তাহলে মেয়েটা তার থেকে এত দূরে কেন? বুকটা হাহাকার ভার হয়ে আসলো আকাশে। ডাক্তার মিরাজ অয়নের রুম থেকে চেক আপ করে এসে ঢুকলো শিয়ার রুমে। পালস রেট এখনও স্লো চলছে, জ্ঞান ফিরেনি এখনও। এসবের ক্ষেত্রে রোগীর মনের জোর খুব ম্যাটার করে। শিয়া একদম সেটা দেখাচ্ছে না। আইসিইউর দরজা আটকে শিয়া পাশের চেয়ার টেনে বসলো মিরাজ। বুকটা জ্বলছে তার। 8 বছর আগে শিয়া আর এখনকার শিয়ার মধ্যে তেমন কোনো পরিবর্তন চোখে পড়ল না তার। তখনও মেয়েটা অয়ন বলতে পাগল, আজও ভাবা যায়। মিরাজের আজকে আর কোনো আক্ষেপ হয় না, বরং কেমন একটা প্রশান্তি লাগছে মনের মধ্যে। শিয়াকে ভালোবাসত সে, স্টুডেন্ট হিসেবে পড়াতো মেয়েটাকে অয়ন। অয়ন বেস্ট ফ্রেন্ড হওয়ার প্রায় দেখা হতো শিয়ার সাথে। প্রচণ্ড রকমের অপসেট হয়ে পড়েছিল সে তার উপর। কিন্তু যতদিন এ ভাবলো নিজের মনের কথা শিয়াকে জানাবে, ততদিন অনেকটা দেরি হয়ে গেছে। অয়ন শিয়া একে অপরকে পাগলের মতো ভালোবাসে। বাধ্য হয়ে দেশ ছাড়ে সে নিজের ভালোবাসার মানুষকে, ভালোবাসা তার ওই বেস্ট ফ্রেন্ডকে। দেশে থাকলে ডিপ্রেশন গ্রাস করতে থাকে। অয়ন কখনো সে কথা জানতে চায় না, শিয়ার প্রতি তার অনুভূতির কথা আজও অজানা নেই। সে ছাড়া এই কঠিন সত্য কেউ জানে না, ভাগ্যের কি খেলা। এত বছর পর দেশে ফিরবে এমন ঘটনার সাক্ষী হতে হলো তাকে। আজ আর কোনো রাগ হচ্ছে না অয়ন শিয়ার উপর। অয়নের আজকে বাঁচার কথা ছিলই না, মিরাকেল ঘটেছে। খোদা ওদের দুজনকে বানিয়েছে একে অপরের জন্য। নিজের অজান্তে গড়িয়ে পড়ে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে। শিয়ার মাথায় হাত বুলায়, ধীর গলায় বলে, এই যে আমার না হওয়া ভালোবাসা, এত সহজে হেরে গেলে চলবে? আপনার জন্য তো সে বেচারা মৃত্যুর সাথে লড়াই করে ঠিক ফিরে এসেছে। এখন আপনি তাকে ফাঁকি দিতে যাচ্ছেন? লাল শাড়ি সাদা হতে পারে না, কখনো পারে না। ফিরে এসো কেমন? না হলে আমিও অপরাধী হয়ে যাব তোমাদের একসাথে করে না দেওয়ার অপরাধে। বেঁচে থাকো কেমন? বাঁচিয়ে রেখো ভালোবাসা। মিরাজ বের হয়ে এগিয়ে গেল আকাশের দিকে। আকাশ উঠে দাঁড়াতে যাওয়ার আগে কাঁধ চেপে ধরে আকাশকে বসিয়ে নিজের পাশে বসলো আকাশের পাশে। রাতুল, রাকিব, রেদওয়ান এরা একসাথে। অনেক বছর পর দেখা হলো সবার। আকাশ ধীর গলায় ওদের বলল, ওদের কি অবস্থা ভাই? মিরাজ কাঁধে হাত রেখে আকাশের মলিন গলে বলে, আপাতত বলা যাচ্ছে না, অবস্থা তো ঠিক আছে, তবে জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে। অয়নের অবস্থা সকলের মধ্যে বেশ উন্নতি হবে বলে আশা রাখছি, কিন্তু শিয়াকে নিয়ে আমার টেনশন। মুখ চুপসে যায় আসে। মিরাজ ব্যস্ত হয়ে বলে, তবে আশা হারাতে বলছি না, কিন্তু অয়ন যদি এই অবস্থায় ফিরতে পারে, আল্লাহ যদি ওকে ফেরায়, তাহলে শিরার ক্ষেত্রে অসম্ভব নয়। খোদাকে ডাকো, আর আমার শতভাগ চেষ্টা করব আমি। আমি ওদের দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবছি। অতটা ধকল ওদের দুজনের কারো শরীর নিতে পারবে না। চিন্তা করিস না ভাই, দরকার হলে বিদেশ থেকে ডাক্তার আনবো, ডোন্ট ওয়ারি। মিরাজ উঠে দাঁড়াতে ছুটে সামনে এলো প্রিয়া। পিছন পিছন রাকা তুষিকে চিনল, প্রিয়াকে চিনতে পারল না মিরাজ। প্রিয়া কেঁদে কেটে চোখ ফুলিয়ে একসার হয়ে গেছে।
মিরাজকে পেয়ে বোনের খোঁজ নিতে ছুটেছে। ডক্টর, আমি একবার আপুর সাথে দেখা করতে পারি? পিয়াজ অপ্রস্তুত হলো। আপু? তার মানে শিয়ার সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে। তখন বোধহয় 9-10 বছর ছিল। তখন পুতুল ছিল, এখনও তাই। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিরাজ প্রিয়ার মাথায় হাত রাখলো। ডাক্তার ছাড়া কারোর তো পারমিশন নেই বোন, প্লিজ একবার। মিরাজ আলতো করে মাথা নাড়ল, নরম করে বলল, অল্প কিছুক্ষণ কেমন? প্রিয়া সজোরে মাথা নাড়ে। মিরাজ ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। প্রিয়া পিছু ছুটলো পিছু পিছু। বোনের এই অবস্থা দেখে দু হাতে মুখ চেপে ধরলো সে। কান্না শব্দ আটকানোর চেষ্টা করলো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসলো ছোট্ট চেয়ারটায়। বুক চিরে কান্না আসে। কি থেকে কি হয়ে গেল এক নিমেষের মধ্যে। কখনো এমন দুর্দান্ত কল্পনা করেছিল তারা? ভেবেছিল এমন একটা কঠিন অবস্থা? ভাবেনি তো। অয়ন আর শিয়ার বিষয়ে সবটা জানার পর কত খুশি হয়েছিল সে। কত স্বপ্ন সাজিয়েছিল ভবিষ্যৎ নিয়ে। একবারই বউ হবে, আজীবন একসাথে থাকবে, কত কি। মিরাজ ঘরের এক কোণে দাঁড়ানো, মলিন মুখে তাকিয়েছে সেদিকে। পিয়া কাঁদছে, মুখ চেপে ধরা। মেয়েটার জন্য ভীষণ মায়া হলো মিরাজের। কান্নার তোরে ছোট্ট শরীরটা দুলে দুলে উঠছে, তাও শব্দ করে কাঁদছে না। প্রিয়া মুখ নিচু করে ছোট্ট চুমু দিল বোনের হাতের উপর। মাথা টেকলো হাতের পাশে বিছানার উপর। আধো আধো গলায় কান্না আটকে বলল, ভালোবাসার মানে একসাথে বাঁচা, একসাথে মরা। তুই আমার মতো এটা কবে থেকে মানা ধরলি? হ্যাঁ এই আপু, তুইও ছেড়ে চলে যেতে চাইবি? হ্যাঁ, এত স্বার্থপর কেন হচ্ছিস তোরা সবাই? তুই অয়ন ভাই একসাথে আমাদের ছেড়ে ওপারে সংসার পাতার প্ল্যান করছিস? আমি কিন্তু মানব না সেটা, একদম মানব না। আমাদের তো চারজনকে এক ছাদের নিচে সংসার করা হবে বলো। গোটা জীবন বোন থেকে যা হয়ে আগলাবিনি আমাকে তুই। মা বাবাকে ছাড়া আমার দিন কেটে যায়, তোকে ছাড়া চলে না আপু। ডাক্তার বলছে তুই রেসপন্স করছিস না, কেন করছিস না? আমার কথা ভাববি না তুই একবার? হ্যাঁ, অয়ন ফিরে তোকে না জ্বালালে আমি গোটা জীবন পাড়ি দিব কীভাবে? আপু, এই আপু, আমি আকাশ, তুই, অয়ন ভাই একসাথে একটা সুন্দর সংসার পারবো। আমাদের আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে বল। তোর বাচ্চা আমাকে কি ঢাকবে আপু? উঠবি না? হ্যাঁ। মিরাজ স্তব্ধ হয়ে শুনে যাচ্ছে প্রিয়ার মৃদু আর্তনাদ। বুঝতে বাকি রইল না আকাশ আর প্রিয়ের সম্পর্ক। কি এক দুর্দশা দুই পরিবারের উপর এসে হাজির হলো। মিরাজ দীর্ঘশ্বাস ফেলে খোদাকে ডাকলেন। এ অবস্থায় একমাত্র খোদাই ভরসা। শেষ রাত্রি এখন। বয়োজ্যেষ্ঠরা সকলে নামাজের ঘরে নামাজ পড়ে রেস্ট নিচ্ছেন সম্ভবত। রাতুল খাবার দিয়ে এসেছেন। এদিকের খবর ভালো শুনে মায়েরা শান্ত হয়েছে। আকাশের সব ভাই বোনগুলোর জন্য রেস্টরুমের ব্যবস্থা করে দিয়েছেন মিরাজ। অয়নের অবস্থা উন্নতি হচ্ছে সেরকম, শিয়ারও তাই। রাকিব, রেদওয়ান, রাকা, তুষি, রাতুল সকলে বসে আছেন একসাথে। তাদের ক্লান্তি নেই। বন্ধুর বিপদে ঘুমানোর কথা ভাবতে পারে না তারা। আকাশ ডাক্তারের রুম থেকে বেরিয়ে সকল এসে বসলো বন্ধুদের কাছে। এদিক ওদিক তাকিয়ে পিয়াকে খুঁজলো। মেয়েটা মনে হচ্ছে জনম জনম ভর আর হয়ে গেল কাছে পায় না। মনটা ছটপট করছে, বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। এত এত অশান্তির মাঝে ওই একটা মুখ দেখলে যেন তার হৃদয় ঠান্ডা হয়। প্রিয়াকে দেখতে না পেরে রাকার দিকে ফিরল আকাশ। প্রিয়া ততক্ষণে ওদের সাথেই ছিল। প্রিয়া কোথায়? রাকা হাতের ইশারে দেখালো কিছুটা দূরে একটা ব্যালকনিতে, হসপিটালের ব্যাক সাইডে ওটা, ওখানে দাঁড়িয়ে। রাতুল এগিয়ে এসে টেনে দাঁড় করলো আকাশকে। গম্ভীর করে বলল, মেয়েটার মন খারাপ, তোকে দরকার ওর। যা কাছে যা, আমরা এদিকটায় আছি, খেয়াল রাখবো এদিকটায়। মাথা নাড়ে আকাশ। ধীর পায়ে এগিয়ে যায় করিডোরের পাশে। এপাশটা রুগী নেই কোনো। সম্ভবত হসপিটালের কাগজপত্রের ভান্ডার আশেপাশের সবগুলো রুম জুড়ে অপ্রয়োজনীয় পরিত্যক্ত। এদিকটায় সিসিটিভি নেই, আলো নেভানো এদিকটা। আকাশ শব্দহীন এগিয়ে গিয়ে দাঁড়ায়। প্রিয়া চুপচাপ দাঁড়িয়েছে ব্যালকনি থেকে সামনে। প্রচুর গাছপালা চোখে পড়ছে। আকাশে চাঁদ উঠছে, বিধায় একদম অন্ধকার। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বুকের বাঁ পাশে টিপ টিপ করছে। আচ্ছা, আজকে এই অবস্থার জন্য কোনোভাবে সে দায়ী? সে তো পারত না সবটা সামলে নিতে। প্রিয়া কি মনে করবে? কাছে আসুন। আচমকা প্রিয়ার কণ্ঠে চমকে গেল আকাশ। প্রিয়া যেমন দাঁড়িয়েছে তেমনই দাঁড়ালো এখন সে। প্রিয়ার আশেপাশে থাকলে প্রিয়া নাকি টের পায় আকাশের শরীরের ঘান, কখনো বা বুকের বাঁ পাশ দেখে ছটফট করে। কথাটা প্রিয়া আগেও বলেছে, বারবার প্রমাণও পেয়েছে আকাশ। তার সাথে একই বিষয় হয় কিনা আবার। সেও তো টের পায় প্রিয়ার অস্তিত্ব। আকাশকে কাছে আসতে না দেখে ঘুরে দাঁড়ালো প্রিয়া। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো।
আর তাকালো আকাশের দিকে। অস্বাভাবিক বিধ্বস্ত, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের সাদা শার্ট এলোমেলো, উপরে বোতাম দুটো খোলা, চোখ মুখ শুকনো, ফর্সা মুখটা লাল কালচে হয়ে আছে। চোখ দুটো খেয়াল হলো প্রিয়ার। ইস, মানুষটাকে এভাবে দেখে অসহ্যকর অনুভূতি হয় তার। গম্ভীর করে বলল, কাছে আসতে বললাম না? আকাশ যেন বাধ্য পুরুষ, ধীর পায়ে এগিয়ে গেল প্রিয়ার কাছে। তবে বেশ দূরত্ব রেখে দাঁড়ালো। প্রিয়া চোখ মুখ কুঁচকে ফেলল। আকাশ তাকালো তার দিকে। হালকা কাচের একটা থ্রি-পিস পরা, ওড়নাটা গলায় ছড়িয়ে দেওয়া, চুলগুলো খুব ঢিলে করে খোপা করা, সামনে বেবি হেয়ারগুলো খোপা ছেড়ে বাইরে বাতাসে উঠছে। ফোলা ফোলা ফর্সা মুখটা কান্নার চোটে ফুলে আছে, নাকের ডগা লাল। অনেকক্ষণ কাঁদছিল সম্ভবত। আকাশকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভালো লাগলো না প্রিয়ার। সে অন্য কিছু চাইছে এখন। কাছে আসছে না কেন? অগোছালো নোংরা লাগছে আমাকে। আকাশ দুদিকে মাথা নাড়ল। পিয়ার পিয়ার মানুষটাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে, কেমন অসহায় লাগলো। তাহলে কাছে আসছেন না কেন আমার? যাওয়ার পারমিশন আছে এখনো? প্রিয়া অবাক হয় আকাশের কথায়। এ আবার কী ধরনের কথা? পরক্ষণে মনে পড়ে সন্ধ্যায় আকাশের সাথে তার করা খারাপ ব্যবহার কথা। ছ্যাদ করে উঠল বুকের বাপাশে। আকাশ রাগ করছে তার কথায়। চোখ ছলছল করে উঠল। টুপটাপ দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশ এগোলো না, ওভাবে দাঁড়িয়ে রইল। প্রিয়া ফুঁপিয়ে উঠল এবার। আকাশ আর সহ্য হলো না, দূরত্ব ঘোচালো, একদম মিশে গিয়ে দাঁড়ালো। ব্যস্ত হাতে মুছে দিল প্রিয়ার চোখের পানি। কাঁদছেন কেন ম্যাডাম? বকলাম তো না? প্রিয়া দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল আকাশকে। বুকের মধ্যে লুকিয়ে রেখে ফুপিয়ে ফুপিয়ে বলল, আর জীবনে আপনার উপর অমন কথা বলবো না আমি। তখন আপনার সাথে আমি ক্ষমা করে দিন। আকাশ হাত এখনও তাকে স্পর্শ করেনি। পিয়ের অস্থির লাগলো। এত রেগে আছে আকাশ তার উপর। মুখ তুলল না, বুক থেকে বরং নাক ঘষল আকাশের উন্মুক্ত বুকে। আকাশ চোখ বন্ধ করে ফেলল। বোকা মেয়েটা কি বোকা বোকাই কথাই না বলে। সে থাকলে রেগে তাও না প্রেয়সীর উপর। এ হয় অসম্ভব। প্রিয়া নাকের পানি চোখের পানি ভিজে একাকার আকাশের বুকে। ঠান্ডা অনুভব হচ্ছে নাকের পানিতে। তো আমার জামা কাপড় একেবারে। প্রিয়া চট করে মুখ তুলল। তাই নাকের পানিতে আকাশের বুকের উপর যা তা অবস্থা। দ্রুত হাতে নিজের ওড়না দিয়ে মুছে দিল সেখানটা। আকাশ নিঃশব্দে আসলো। প্রিয়া ওড়না দু হাতে খামচে ধরে দাঁড়িয়ে রইল। ধীর গলায় বলল, রেগে আছেন আমার? তাহলে? তাহলে কি এমন করছেন কেন? সরি বললাম তো। আকাশ ধীর করে বলল, আমি কেমন করলাম? তুমি তো ভুলেও একবারে তাকাচ্ছিলে না আমার দিকে। প্রিয়া নিচু হয়ে মাথা সহসা নিচু হয়, নজর মিলায় না। সে পারে না। আকাশের উপরের খোলা বোতাম দুটোর দিকে তাকিয়ে বলে, আমি তখন আপনার সাথে খারাপ ব্যবহার করছিলাম, তাই তাকাতে পারছিলাম। তাছাড়া? আকাশ সমস্যা বলে, তাছাড়া কি? প্রিয়া হাত শক্ত করে ধরা তার ওড়নাটা মৃদু গলায় বলে, তাছাড়া আপনি কষ্ট পাচ্ছিলেন। আমি আপনার কষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমার বুকের ভিতরটা ঝড় হচ্ছিল আপনাকে ওভাবে দেখে। আকাশের বুকের পাথর বোথা অনেকটা নেমে গেল। প্রিয়ার দু লাইন কথায় শিথিল হয় শরীর। নরম গলে বলে, একই অপরাধ বোধে আমিও যাইনি তোমার কাছে। তাছাড়া এত ঝামেলার সময় কোথায় পেলাম বলো? প্রিয়ার বুকটা শান্ত হয়ে যায় আকাশের নরম গলায়। আকাশ তার মানে রেগে নেই তার উপর। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। বাইরের আবহাওয়াটা মুহূর্তের চমৎকার। দূরে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আকাশের চাঁদ তারার খেলা। তারা দাঁড়িয়ে আছে হাসপাতালের 7 তলার ব্যালকনিতে, স্তব্ধ এদিকটায় একদম। আকাশ আর সে ছাড়া এই মুহূর্তে কেউ নেই। অশান্ত বুকটা শান্ত করতে আকাশকে কাছে দরকার তার। লজ্জা লাগছে খুব। তবে আকাশের মুখের দিকে তাকাতে সব জড়তা কেটে গেল। আকাশ দু হাত পকেটে গুজে অসহায়ের মতো আকাশের ওই চারটার দিকে তাকালো। কি যে মায়াভরা মুখটা এই পুরুষের! প্রিয়া দু হাত বাড়িয়ে দিল। ধীর গলে বলল, কাছে আসবেন একটু? আকাশের ধ্যান ভাগলো। নির্বিকার তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া তখনও দু হাত বাড়ানো তার দিকে। আকাশে আচমকা ঘন হলো শ্বাস প্রশ্বাস। ঝট করে একদম ঘেঁষে গিয়ে দাঁড়ালো প্রিয়ার সাথে। আকাশের বুকে এসে ঠেকলো প্রিয়ার মাথা। প্রিয়া মাথা তুলে তাকালো। আকাশের ঘোর লাগা দৃষ্টি দেখলো। পায়ের ভর দিয়ে উঁচু হলো। মুখ ডোবালো আকাশের কণ্ঠদেশে। আলতো চুমুকে ঘন ঘন শ্বাস টেনে নিল। আকাশ চোখ বুঝে এলো। দু হাত আঁকড়ে ধরল প্রিয়ার কোমর। উঁচু করে বসালো প্রশস্ত রেলিংয়ে। প্রিয়াকে তার কাজ করতে দিল। প্রিয়া আকাশের শার্টের আরেকটা বোতাম খুলে ফেলল। আকাশ বাধা দিল না।
তবে ঝট করে খেয়াল করলো আশেপাশে সিসিটিভি আছে কিনা। আসার আগে কি মনে করে খেয়াল করেছে এসেছে, এই দিকটায় সত্যি সিসিটিভি নেই, সম্ভবত এপাশটায় পরিত্যক্ত বলে। প্রিয়া অনবরত ঘ্রাণ টেনে নিচ্ছে আকাশের শরীরে, চোখ বুজে আছে। প্রিয়ার নরম ঠোঁটের স্পর্শ তার বুক কণ্ঠদের সবখানে। আর সহ্য করতে না পারে উন্মুক্ত ঘাড় চেপে ধরলো নিজের শক্ত হাতে। পিছিয়ে এলো প্রিয়াকে, হাজকিশোর বলে কি করছো। প্রিয়া দু হাতে খামচে ধরলো আকাশের শার্টের গলা, হু হু করে কেঁদে ফেলল। আকাশ টেনে এনে মেয়েটাকে মাথা চেপে ধরে নিজের কাঁধে। প্রিয়া মুখ গুজে থাকে আকাশের গলায়, দুহাত জাপটে ধরে রাখে, কাঁদতে কাঁদতে বলে, আপনি আপনি আশকারা দিল আকাশ। ধীর করে বলল, আমি কি? কাঁদছো কেন? প্রিয়া আরও কিছু কাঁদলো, মুখ তুলে বলল, আপনারা দুই ভাই কেমন ছন্ন ছাড়া। সেদিন আপনি ওভাবে আমার রাগ ভাঙাতে চলে এসেছিলেন, অয়ন ভাইয়ের মতো। ভাবতেই গা শিউরে ওঠে। আপনার আপনার যদি আল্লাহ না করে এমন কিছু, তো আমি মরে যাব। প্রিয়ার ভয়ে কান্নার কারণ বোঝে আকাশ। হাতের বাঁধন দৃঢ় করে, মানসিকভাবে ভেঙে পড়াটা স্বাভাবিক মেটার। আলতো হাত বুলায় প্রিয়ার পিঠে, নরম করে বলে, সেসব হয়নি তো? আর অয়ন ভাই, শিয়া, ওরা সুস্থ হবে ইনশাল্লাহ। ডাক্তার বলেছে দে আর বোথ আউট অফ ডেঞ্জার। প্রিয়া খুশি হলো, ভীষণ খুশি। শক্ত করে আকাশের গলা জড়িয়ে ধরলো। আকাশ হাসলো বাঁকা গলা, বলে, সারাদিন ঘেমে নেমে একাকার, এভাবে শ্বাস টানছো, ঘামের গন্ধ লাগছে না? প্রিয়া আকাশের কথায় দুদিকে সজোরে মাথা নাড়ে, উল্টো আরও গভীরভাবে টেনে নেয় আকাশের জ্ঞান। এই ঘ্রাণ আমার আজীবন লাগবে চৌধুরী সাহেব, নেশা চড়িয়ে দিয়েছেন এটার। এই ঘ্রাণ নিতে না পারলে আমার সব শূন্য লাগে। আকাশ হাসে। প্রিয়া আচমকা মুখ তোলে, আকাশ শার্টের অস্তিত্ব চেপে ধরে, চোখে চোখ রাখলে। এইবার যদি এইবার দিয়ে হাতে তিনবার চোখে চোখ রাখল প্রিয়া। বুকের ভিতর কিসের একটা ইশারা পেল আকাশ। প্রিয়াকে সাহস কখনো পায় জানে সে, তাই স্থির হয়ে সেও চোখে চোখ রাখল। প্রিয়া টুক করে একটা ছোট্ট চুমু আঁকলো আকাশের বাগালে। একে একে অন্য গাল, কপাল, নাক, গলা, বুক, সব জায়গায় ঠোঁট ছোঁয়ালো। আকাশ চুপচাপ সায় দিল মেয়েটার কার্যক্রম। সোজা হয়ে বসলো প্রিয়া। আকাশের ঘোর লাগা চোখ পরক করলো তির তির করে কাঁপা। প্রিয়ার চোখ, নাক, ঠোঁট জোড়া। কোমরে এক হাত শক্ত করে ধরে অন্য হাতে মুখের উপর ছোট ছোট চুলগুলো কানে গুজলো। শব্দ করে চুমু খেলো প্রিয়ার কপালে। আচমকা এবার নিজের মুখ গুজলো প্রিয়ার বুকে, আগলে ধরলো প্রিয়ার কোমরে। প্রিয়া ভয়ত্বর নজরে একবার ঘাড় কত করে পিছনে দেখতে চাইল। রোমাঞ্চের চক্করে ৭ তলা থেকে পুরো অমৃত্যু না হয়, তবে তা হবে না। একে তো আকাশ তাকে ধরে রেখেছে, অন্যদিকে রেলিংয়ে যথেষ্ট চওড়া। প্রিয়া মাথা রাখলো আকাশের মাথায়। আকাশ চুপ করে দাঁড়িয়েছে। আজ সারাদিন দৌড়োদৌড়ি করছেন, রেস্ট নেবেন চলুন। মিরাজ ভাইয়া আমাদের সবার জন্য কেবিন দিয়েছে। আকাশ উঠল না, ধীর গলা বলল, আর শরীরের ধকল থেকে মানসিক ধকল বেশি হয়েছে। ওই সময় যখন ভাইয়ের পালস পাওয়া যাচ্ছিল না, তখন আমার আবার শিয়ার মনে হচ্ছিল পাগল হয়ে যাব আমি। প্রিয়া চোখ টলমল করলো। আকাশের মতো পুরুষ এমন ভয় পায়, কষ্ট পায়, কখনো লোকটা প্রকাশ করেনি কারো কাছে, অথচ আজ কি অবলীল প্রকাশ করে ফেলছে তার কাছে। আমাকে ছেড়ে যাওয়ার কথা বায়না করবে না কখনো, কেমন? আমি ধ্বংস হয়ে যাব প্রিয়া। কখনো যদি মনে হয় আমার সাথে থাকা সম্ভব হচ্ছে না, আমাকে আর ভালোবাসতে পারছো না, আলগোছে বিষ খাইয়ে রেখে যেও। ছেড়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারবো না কিন্তু। আচমকা আকাশের এহেন কথার কারণ ধরতে পারল না প্রিয়া। অবাক হলো বলা যায়, মিহি গলা বলল, এ কথা কেন বলছেন? প্রিয়া, ভাইয়া শিয়াকে আমরা সবসময় বলতাম মেড ফর ইচ আদার। আমরা জীবনে সেরকম কখনো কেউ আসেনি, আসবে কল্পনাতে ছিল না। ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর শিয়া আত্মনাদ আমরা সকলে দেখছি। ভাবতে পারো কতটা ভালোবাসা ওদের মধ্যে। মাঝখানে ৬টা বছর কেউ কারোর সাথে ছিল না, সামান্য যোগাযোগটু অবধি ছিল না। তারপরও দম নিল আকাশ, জোরে জোরে শ্বাস টানলো প্রিয়ার বুকে। শিয়ার যখন ওই অবস্থা হলো, আমার মনে হলো এবার দুনিয়া আমাদের থমকে যাবে। এমন জীবন আমরা কেউ চাইনি বলো। না হলে ওদের, না তো আমার তোমার। ভাইয়া যখন পালস পাচ্ছিলাম না, তখন যেমন মনে হয়েছিল, একইভাবে আমার চোখ তোমাকে খুঁজছিল। তখন মনে হলো ভাইয়ের কিছু হলে শিয়া বাঁচবে না, আমার কিছু হলে তোমাকে এতটা কে ভালোবাসবে? তুমি বুঝি অন্য কারো হয়ে যাবে? আকাশ মুখ তুলল, যেন শেষ লাইনটা প্রশ্ন করলো প্রিয়াকে। প্রিয়া নিজের মাথা নিচু করে ঠেকালো আকাশের মাথায়। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশের এমন অবস্থার কথা শোনেনি
সে। প্রিয়া দু হাত বাড়িয়ে জড়িয়ে নেয় বিধ্বস্ত আকাশকে। আকাশের এমন অসহায় কথা কখনো শোনেনি। প্রিয়া দু হাত বাড়িয়ে জড়িয়ে নেয় বিধ্বস্ত আকাশকে। আকাশ ছোট বাচ্চাদের মতো দু হাতে প্রিয়ার কোমর জড়িয়ে বুকে মুখ গুজে। প্রিয়া বুকটা প্রশান্তিতে ভরে ওঠে। আকাশ চুলে হাত বুলিয়ে আলতো চুমু খায়। তারপর মুখটা আকাশের কানের কাছে এনে আচমকা ভীষণ মিষ্টি করে গেয়ে ওঠে, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। আকাশের হাতের বাঁধন দৃঢ় হলো আরও। চোখটা জ্বালা করছে। এই মেয়েকে ছাড়া আকাশ রেহানাচের মৃত্যু নিশ্চিত। প্রিয়া গান থামিয়ে আরেকটা চুমু আঁকলো আকাশের কানের লতিতে। নরম আর আদুরে গলায় বলল, আপনাকে ছেড়ে যাওয়ার কথা, আমার মৃত্যু হোক আকাশ রেহানাজ চৌধুরী, গোটা একটা জীবন আমি আপনার নামে করে দিতে পারি। আপনার স্ত্রীর পরিচয়ে বাঁচতে চাই। মৃত্যুর পর সেই হালাল অধিকার খোদার কাছে আপনাকে চেয়ে নিতে চাই। দেবেন না আমাকে সেই অধিকার, রাখবেন না আমার এই বায়নাটা? আমার কিন্তু একটা সংসার চাই। আকাশ প্রিয়াকে রেলিং থেকে নামিয়ে দাঁড় করায়, কোমর উঁচু করে ধরে। প্রিয়া গলা আঁকড়ে ধরে, সব বায়না পূরণ করব পাখি, সব আমাদের চারজনের সংসার হবে। তোমার আমার সংসার প্রিয়া, তোমার সব বায়না আমি আমৃত্যু পূরণ করে যাব। তুমি আমার গোটা একটা জীবন। আমি তোমাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আর না তো মৃত্যুর পর যে অধিকার ছাড়বো আমি। ভালোবাসি আমি আপনাকে, পাগলের মতো ভালোবাসি। আপনাকে ছাড়া অন্য পুরুষের ছোঁয়া আমি এই শরীরে পড়তে দেব না কখনো। আর না তো আপনি ছাড়া কখনো কারণ আমি কবুল করব। আপনি আমার, পুরোটা আমার। আকাশ রক্তিম চোখ জোড়া তোলে প্রিয়ার দিকে। দু হাতে আঁচড়ায় নেয় প্রিয়ার কান্নার মাখা মুখখানা। শব্দ করে চোখের পলকে সময় কেটেছে পুরো একটা মাস। এর মধ্যে পাল্টেছে অনেক কিছু। অয়নশিয়া দুজনে তাদের অসুস্থতার চূড়ান্ত দুর্গতি পাড়ি দিয়ে এখন প্রায় সুস্থ। প্রিয়ার মাঝখানে অ্যাডমিশন ছিল, এর মধ্যে ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। অয়নকে নিয়ে আসা হচ্ছে চৌধুরী বাড়িতে। শিয়া প্রিয়াকে নিয়ে তার বাবা মা ফিরছেন তাদের বাড়িতে। রাকিব রাতুলরা সকলে কটেজে থাকছেন। আকাশের হয়ে গেছে বেশি ব্যস্ততা, একবার ঢাকা একবার চট্টগ্রাম। যদিও শুধু ঘন ঘন এখান থেকে ওখানে যাননি, এটাই বেশি সমস্যা। তাছাড়া কাজের প্রেশার অয়নের তুলনায় অনুপস্থিতি রাতুল্লাহ ঠিক সামলে নিয়েছে। ওদের মতো বন্ধু থাকতে আকাশ এত প্রেশার হচ্ছেই না। তাদের প্রজেক্টের কাজ চলছে একদম পুরোদমে। আকাশ বাড়ি এসেছে 3 দিন হলো। অয়ন কিছু চেক আপ করানোর ডেট ছিল। কাল সকালে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। অয়নের এখন বেশ হাঁটাচলা করতে পারছে। ওদিকে শিয়াও তাই। বিকেলবেলা ছাদে চেয়ারে বসে কফি খাচ্ছে সে। রোদ পড়ে গেছে, গরম তেমন একটা নেই। কানে এলো ভাই বোনদের হৈ হৈ এর আওয়াজ। সিঁড়ি বেয়ে আসছে সবগুলো। হলো তাই কিছুক্ষণের মধ্যে দেখা গেল ভাই বোনগুলোকে। আর সে ছুটে এসে ভাইয়ের পাশে বসলো। আয়া দেরিন ওদের হাতে ফুল গাছের চারা। আসছে হাসি মুখে ভাইকে বলল, বর্দা ভাই আসছে। আকাশ আতকে তাকালো সিঁড়ির দিকে, কাউকে দেখতে পেল না। আশির দিকে প্রশ্নসূচক তাকাতে আশি ব্যস্ত হয়ে বলল, আরাপ ধরে নিয়ে আসছে লিফটে। মাথা নাড়ল আকাশ। মিনিট পাঁচেকের মধ্যে দেখা গেল অয়নকে। বাঁ পাশে হাত আরাপ ধরে আছে। অয়ন চোখ মুখ কুঁচকে নিল আলোয়। এতগুলো দিন সম্পূর্ণ ঘরের ভিতরে, বিদায় হুট করে দিনের আলো চোখে লাগছে। আকাশ উঠে ভাইয়ের আশেপাশে হাত ধরে নিয়ে বসলো চেয়ারটায়। অরুণ আরাম করে বসলো। আকাশের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, নিজেকে বয়স্ক বয়স্ক লাগছে বুঝলি। আকাশ নিজেও হাসে। আরসি ছটপট করে উঠে গেছে বোনদের কাছে। আরাবকে কিছু একটা দরকার হাতের ইশারায় ডাকছে। আরাব উঠে গিয়ে যোগ দিল তাদের সাথে। অয়ন আয়েশ করে ফেলল। শব্দ করে
দীর্ঘশ্বাস ফেলে বলল, বিকেলটা সুন্দর বল। অভাবী লাগছে। এই সুন্দর আলোয় যে দেখতে পাবো আশা ছিল না। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে রয়, মুখে কিছু বলে না। তারা কি ভেবেছিল অয়নকে ফিরে পাবে তাদের মাঝে? যখন ডাক্তার শেষবার বলল পালস নেই, তখন কি অবস্থা সবার কথা ভাবা যায়। অয়ন ভাইয়ের মনের কথাটা যেন ধরতে পারল। ধীরে ধীরে ব্যান্ডেজের বা হাতটা ভাইয়ের কাঁধে লাগলো। হায়াত ছিল বল, না হলে এতক্ষণে। অয়ন হাতের ইশারায় ওপরের দিকে দেখালো। আকাশ ভয় হেসে বলল, যাই বলো ভয় কিন্তু পেয়েছিলাম ভাইয়া। অয়ন মৃদু হাসে, জানে সেটা সে। যখন জ্ঞান ফিরছিল তখন দেখেছিল বাড়ির মানুষের আর্তনাদ। শিয়ার খোঁজ জানতে চাচ্ছিল বারবার। প্রায় 3 দিন অবধি তাকে জানানো হয়নি শিয়ার কথা। যদি শিয়ার ওই অবস্থার কথা শুনে আবার ভালো মন্দ কিছু হয়। অবশেষে অয়নের অবস্থা যখন আরও একটু উন্নতি হলো, তখন আল্লাহর অশেষ রহমতে যখন শিয়া বিপদমুক্ত হয়ে জ্ঞান ফিরল, তখন দুজনকে জানানো হয়েছিল দুজনের কথা। সে এই অবস্থায় কথা মাথায় আসলে গা শিউরে ওঠে অয়নের। মেয়েটা কত মানসিক চাপের মধ্যে দিয়ে নাম গেছে। সামনে প্রচুর ফুলের গাছ লাগানো, ভাই বোনগুলোকে আরও লাগাচ্ছে। আকাশ অয়নের দৃষ্টি এদিক ওদিক হলো, মন দিকে একে অপরের কথাগুলো বলছে। কাল চট্টগ্রামে যাবি? হ্যাঁ। মিস্টার ডিসুজা আসবেন, মিটিং অ্যাটেন্ড করতে হবে। মাথা নাড়ে। শিয়াকে দেখে আসতে ভাইকে তার আর বলতে হবে না। আকাশ সমান তালে শিয়াকে খেয়াল রাখছে। ট্রিটমেন্টের যাবতীয় দৌড়াদৌড়ি নিজেই করছে। আকাশ স্বাভাবিক বলে, শিয়ার বাবা মা তোমাদের বিয়ের কথা বলছিল। শিয়াও বলছিল, কিন্তু ওদের বাবা মা তো 1 মাসের জন্য এসেছিল, ছুটি শেষ কোনো মতে আর 13 দিনের ছুটি ম্যানেজ করতে চাইছিল। এর মধ্যে যদি তোমাদের বিয়েটা হয়ে যায় তাহলে নিশ্চিন্তে যেতে পারবে তারা। এক চোখ ভার করে তাকালো আকাশের দিকে। আমাদের বাড়ির কথা বলছিস? আকাশ মাথা নাড়ে। দু হাতে দু পরিবারের সবার সাথে কথা আছে। 6 বছর আগের ঘটনা ভুল বুঝাবুঝি ক্লিয়ার করছে দুই পরিবারের কাছে, সব প্রমাণ সহ। অপরাধবোধ তাদের মা আমিনা চৌধুরী এতদিন অয়নের সামনে শিয়ার কথাটা তোলেনি, আর না তো অয়ন নিজে তুলেছে, খানিকটা অভিমান থেকেই যদিও। আকাশ মুখে সেসব কথা শুনে যেন বুক থেকে পাথর নামলো। যখন শুনছিল সেদিন সত্যি শিয়া বিয়ে ছিল, মানে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল তার। এত অসহায় সে বোধ এর আগে বোধহয় করেনি। সেদিন তার অভিমানী নিশ্চয় কতটা মানসিক যন্ত্রণা ছিল। হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পর তাদের সামনাসামনি দেখা হয়নি। যা হয় সব ভিডিও কলে। অয়ন তো ইচ্ছে করে ছুটে চলে যেতে পারে না শরীরের জন্য। যদি এখন অনেক ফিট থাকতো, তবু আরও 2 মাস টোটালি রেস্টে থাকতে হবে। আকাশ হেলান দিয়ে বসে চেয়ারে। ভাইয়ের দিকে ফিরে বলে, মা বলছে কাল শিয়ার বাবা মার সাথে কথা বলে আসতে। তাদের সুবিধা অনুযায়ী ডেট ফিক্স করলে আমরা যাব কথা বলতে। সে বিছানায় হেলান দিয়ে বই পড়ছিল একটা। এক গাদা শুকনো কাপড় ছাদ থেকে তুলে নিয়ে ঘরে ঢুকলো প্রিয়া। আলনার উপর রাখলো সেই সব। মাগরিবের আজান হচ্ছে, জামাকাপড় ভাঁজ করবে। বোনের পাশে এসে বসলো। এখন কেমন শরীর কেমন? একগাল হাসলো শিয়া। বোনের গালে হাত রাখলো। খুব ভালো, আরও ভালো হবে। একটা সুসংবাদ আছে। সে ভুরু আরও জিজ্ঞাসাসূচক প্রশ্ন করলো। প্রিয়া ঠোঁট উল্টালো, বাঁকা গলা বলল, আগে টাকা দে। কিসের টাকা? এত বড় সুসংবাদ দিব? এটা পাওয়া আমার। দে আগে। সুসংবাদ মনে হলে দেব, ভেবে দেখব। প্রিয়া ভেঙচি কাটে, বাঁকা গলা বলে, না দিলে খবর আছে। বেশ তো, আগে শুনি। প্রিয়া হাত বাড়িয়ে বালিশটা কোলে এনে পা ভাঁজ করে বসলো। মাথার চুলগুলো খুলে দিল। বিকেলে সে গোসল করে এখনও চুল শুকায়নি। গরমের মধ্যে ছাদে যাচ্ছিল তাই বেঁধে রেখেছিল। গম্ভীর গলা বলল, অয়ন ভাই এর বাড়ির সবাই আসছে কালকে। হা হয়ে গেল শিয়া। আসছে মানে? কই, একটু আগে তো অয়নের সাথে কথা হলো, বলেনি তো একবার? তোকে কে বলল? বাবা কথা বলছিল, আমি ছাদ থেকে আসার সময় শুনলাম। আরও কিছু প্রশ্ন করার আগে দরজায় কড়া পড়ল। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন আনিসুর রহমান আর রেনুকা রহমান। গোটা একটা মাস আনিসুল সাহেব মেয়ের থেকে দূরে দূরে থেকেছেন তীব্র অপরাধবোধে। মেয়ে ঘুমালে এসে বসে থাকতেন মাথার কাছে। আজকে বাবাকে রেখে চোখের পানি চলে আসলো শিয়ার। আনিসুর রহমান চেয়ার টেনে মেয়ের কাছে বসলেন, রেনুকা বিছানায়। মেয়ের মুখের দিকে তাকে বাঁকা গলে বললেন, বাবার উপর রাগ করে আছো মা? কেঁদে ফেলল শিয়া। দুদিকে মাথা নাড়ল সজোরে। মাথায় হাত বুলালেন তিনি। ক্ষমা করে দিয়ে আমাকে। সেদিন আমার জন্য অত বড় একটা ঘটনা ঘটে গেল। শিয়া বাবার 2 হাত নিজের মুঠোয় নিল। কোনো মতে কান্না থামিয়ে বলল, তোমার কোনো দোষ নেই বাবা। এই পৃথিবীতে আমার যদি সবচেয়ে কেউ ভালো চায় সেটা তুমি আর মা। এটা
বোঝার ভুল ছিল। কেন দোষ করোনি তুমি? আনিসুর রহমান মাথা নিচু করে চোখ মুছলেন। মেয়ে যতই বলুক না কেন নিজেকে সে ক্ষমা করতে পারবে না। খোদা না করুক যেদিন সেদিন যদি ছেলেমেয়ে দুটোর কিছু হয়ে যেত কি ক্ষমা করতেন তিনি? নিজেকে পারতেন? নিজেকে স্বাভাবিক করে নরম গলায় বললেন, একটা জরুরি কথা বলার জন্য এসেছি। এক পলক পিয়ের দিকে তাকালেন তিনি। সে আর আগ্রহ দেখে তাকালো বাবার দিকে। আনিসুল সাহেব খানিক গলা পরিষ্কার করে বললেন, আমার যাওয়ার সময় চলে এলো মা। তুমি যদিও সুস্থ, আমি চাই যাওয়ার আগে তোমাকে অয়নের হাতে তুলে দিয়ে। আমাদের ফিরতে ফিরতে 2 বছর। অয়নের পরিবারও চাচ্ছিল আর কি। ওরা কিছুক্ষণ আগে ফোন করেছিল, ওরা কাল আসতে যাচ্ছে বিয়ের কথাবার্তা এগোতে। যদি আকাশ কাল আসতে চেয়েছিল, তবে ওরা ফোন করে জানাতেই আমরা তাড়াহুড়োয় কথাটা জানালাম। ওরা সপরিবারে কাল আসতে চায়। সে মাথা নাড়ে, নরম গলায় বলে, তোমাদের যা ভালো মনে হয় যেদিন মনে করো, আমার সমস্যা নেই। তা বললে তো হয় না। এই প্রশ্নটা না করে এত বড় বিপদের মুখে ফেলে দিয়েছিলাম তোদের। এক ভুল আমি বারবার করতে চাই না। সে মৃদু হাসে। রেণুকা রহমান আঁচলে চোখ মুছেন সেসব দিনের কথা মনে করে। প্রিয়া বোনের হাত ধরে জড়িয়ে ধরে, বাবা বারবার এক এক কথা তুলে আমাকেও সমান অপরাধী করে দিচ্ছ তোমরা। এসব কথা আর তুলবে না কেউ। আলতো করে মাথা নাড়ে দুজন। তুলবে না। কালকে অয়নের পরিবারের সবাই আসবে বিয়ের ডেট ফিক্সড হতে। সকাল সকাল রওনা দিতে হবে। পৌঁছাতে যতক্ষণ লাগবে আর কি। রাতে থাকার ব্যবস্থা হবে। কটেজে থাকার ব্যবস্থা করা হবে। তাছাড়া আনিসুর রহমানের নিজের বাড়িও যথেষ্ট বড়। যা হবে কালকে পাকা কথা হয়ে যাওয়ার পর দেখা হবে। পরদিন চৌধুরী বাড়ির সবাই এসে যখন পৌঁছালো তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আনিসুর রহমান আগে রাতুলদের দাওয়াত দিয়ে রেখেছিল। সবটা সকাল সকাল এসে হাজির। বাজার করে দেওয়া থেকে শুরু করে রাকাত, তুষি, রেণুকা রহমানের সাথে প্রায় সব রান্নাবান্না সেরে ফেলেছেন। বাইরে গাড়ির হর্নের শব্দে চকিত হলো বাড়ির সকলে। সে উপরের ঘরে। পিয়া, রিমি ওকে সাজাচ্ছিল। রাকা আর তুষি নিচতলে রেণুকা রহমানের সাথে। রাতুল, রাকিব, রেদওয়ান সোফায় আনিসুল সাহেবের সাথে গল্পে ব্যস্ত। প্রিয়া ছুটে গিয়ে দাঁড়ালো বারান্দায়। 3টে গাড়ি নেমে আসাতে বাড়ির সামনে। খুশিতে লাফাতে লাফাতে বোনের কাছে চলে এসেছে আপু। শিয়া লাজুক হাসলো। রিমি শিয়ার শাড়ি কুচি ঠিক করে দিয়েছিল। প্রিয়া ঝটপট নিজেকে ফোন চেক করলো। কাল রাত থেকে আকাশের সাথে কথা হয়নি। সে বেশ কয়েকবার কল মেসেজ করেছে। সে বান্দার রেসপন্সের খবর নেই। সে যাকগে, সেসব নিয়ে ভাবলে চলে? আনিসুল রহমান রাতুলদের নিয়ে এগিয়ে গেল অতিথিদের আমন্ত্রণ জানাতে। গাড়ি থেকে একে একে নামলো সবাই। আরাপ সবসময় অয়নের পাশাপাশি থাকে, যদি তাকে অতটা ধরে রাখতে হয় না। তবু এত বড় অ্যাক্সিডেন্ট, এতটুকু সতর্ক না থাকলে হয়? আকাশের বাবা শাহজাহান চৌধুরী এসে কোলাকুলি করলেন বেয়াইয়ের সাথে। অয়ন ধীরে সুস্থে নামলো গাড়ি থেকে। আনিসুল রহমান নিজে এগিয়ে গিয়ে বুকে জড়ালেন তাকে। তারপর পরিবারের বাকি সকলের সাথে কুশল বিনিময় শেষে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। রাকিব, রাতুলরা আজকে মনে হচ্ছে পাত্রীপক্ষের লোকজন ব্যস্ত হয়ে আকাশের পরিবারকে আপ্যায়নে মন দিল। বন্ধুর দায়িত্ববোধ দেখে হাসলো। সবাইকে ইশারা করলো ভিতরে যেতে। সে ড্রাইভিংদের গাড়ি পার্কিং করে দেখিয়ে তারপর যাবে ভিতরে। গাড়ি পার্কিং করতে করতে রাতুল দ্রুত পায়ে বেরিয়ে এলো ভিতর থেকে। আকাশ ভুরু উছল, আসলি কেন? ভাবলাম তোর কোনো সাহায্য লাগবে কিনা। ফালতু বকিস না, কি বলবি ঝেড়ে খাস। রাতুল ঘেঁষে দাঁড়ালো আকাশের কাছে। বাঁকা গলায় বলে, বিয়েটা অয়ন ভাইয়ের একা হবে নাকি তুইও বউ নিতে এসেছিস? সে চিন্তা তোর করতে হবে না, চল। গটগট করে ভিতরে গেল আকাশ। পিছন ছুটল রাতুল। দোতলার বারান্দার পর্দার ফাঁকে দাঁড়িয়ে এতক্ষণ আকাশকে দেখছিল প্রিয়া। ইস, কতদিন পর সামনাসামনি দেখলো লোকটাকে। অস্থির লাগছে বুকটা। আকাশের গায়ে অফ হোয়াইট শার্ট, নিজের গায়ে ব্লু ড্রেস চেঞ্জ করে দ্রুত অফ হোয়াইট একটা জামা পরে নিল। আচমকা জামাকাপড় পাল্টানোর কারণ বুঝতে পারল না কেউ। রিমি শিয়ার চুল ঠিক করতে ব্যস্ত। শিয়া ভুরু উঠল। জামায় কি সমস্যা ছিল? সুন্দর লাগছিল তো। সে আমতা করে আকাশের কথা বলে হাসাহাসি করবে নিশ্চয়। মুখে বলল, পরে আরাম পাচ্ছিলাম না। হুড়মুড় করে ঘরে ঢুকলে একগাদা মানুষ। আকাশের সব বোনেরা সব ছুটে এসেছে। রাকা নিয়ে এসেছে সবার। প্রিয়া নিজের লম্বা লম্বা চুলগুলি চিরুনি করছিল। শিয়াও তৈরি। চুপচাপ বসে বোনের রং ঢং দেখতে ব্যস্ত। রিমিও তাই। আচমকা এতজন আসায় চমকেও গেল। রাকা একগাল হেসে সবাইকে তাড়া দিয়ে ঘরে ঢোকান। আর সে ছুটে
এলো সবার প্রথমে। একবার পিয়া আরেকবার শিয়ার দিকে তাকাচ্ছে। কাকে ছেড়ে কাকে জড়িয়ে ধরবে এই ভেবে কুল পাচ্ছে না। বাচ্চাদের মতো চোখ টলমল করে উঠল খুশিতে। তবে শিয়ার কাছে আগে বসলো। বড় বৌমনি কেমন আছো তুমি? সে হেসে জড়িয়ে ধরল মেয়েটাকে। হাসপাতালে অয়নদের বাড়িতে সবার সাথে পরিচয় হয়েছে তাদের। আয়াত, আরিন, আরাপ ওরা এসে দাঁড়ালো কাছাকাছি। শিয়া ওদেরকে বসতে বলল। প্রিয়া টেনে কাছে আনলো। ওরা সবাই গল্প গুজবের মাঝে সবার প্রথমে প্রায় চিৎকার করে উঠল এরিন। ছোট বৌমনি তোমার ড্রেস আজকে একদম মিলে গেছে ছোটদাদের সাথে জানো। রিমি শিয়া তাকালো পিয়ার দিকে। পিয়া লজ্জা পেল। নিজে নিচে বড়দের মধ্যে আলাপ আলোচনা চলছে। আগে বড়দের করা কিছু ভুলের জন্য বাচ্চাদের এই অবস্থায় অনুতপ্ত দুই পরিবার। ক্ষমা চাওয়াচাওয়ি পর্ব বেশ দীর্ঘ হলো। আমিনা চৌধুরী তাকালেন রেণুকা রহমানের দিকে। হেসে বললেন, বৌমাকে নিয়ে আসুন তাহলে। রেণুকা রহমান তুষির দিকে তাকাতে তুষি মাথা নেড়ে ছুটল দোতলার দিকে। শিয়াকে নাম হলো ধীরে সুস্থে। অয়ন তাকালো সোজাসে নেভি ব্লু একটা কাতানের শাড়ি ধরনের গায়ে। মাঝারি চুলগুলো খুলে রাখা। মুখে তেমন কোনো প্রসাধনী নেই। ফর্সা মুখে রাজ্যের মায়া। অয়নের বুকের বাঁ পাশটা থমকে গেল। হা করে তাকিয়ে রইল। রাতুল সর্বপ্রথম খেয়াল করলো সেটা। হালকা ধাক্কা দিল। ধীর গলায় বলল, ভাই বড়রা সকলে আছে, আর কয়টা দিন সবুর করো না হয়। অয়ন মৃদু হেসে দৃষ্টি সরালো। রাকা তুষিকে দুপাশ থেকে ধরে নামাচ্ছে শিয়াকে। পিছনে আকাশের ভাই বোনগুলো। আকাশের ব্যস্ত চোখ চাতক পাখির মতো খুঁজলো কাকে। রাতুল বিরক্ত হলো। আকাশের দিকে ফিরে একই গলা বলল, তোরা দু ভাই হলে হ্যাংলা কবে থেকে হলি রে? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিস, মান সম্মান ডুবাবি চৌধুরী বাড়ি। শেষে বলবে পাত্রের নজর খারাপ, মেয়ে দেব না। আকাশ বিরক্তির সূচক শব্দ করলো। রাতুল খানিকটা সরে এসে আবার সিঁড়ির দিকে তাকাতে থমকে গেল। নিজের মুখটা হা হয়ে গেল। রিমি, কি মিষ্টি না লাগছে মেয়েটাকে। আকাশ রাতুলের দৃষ্টি অনুসরণ করে মনে মনে হাসলো। আর রাতুলের একথা রাকিবের মুখে শুনেছে। যদি নিজেকে জিজ্ঞাসা করার সুযোগ পায়নি, তবে এখন শোধ নিতে ভুলল না। হাত বাড়িয়ে রাতুলের হা হওয়া মুখটা বন্ধ করে দিতে বলল, নজরটা একটু ঠিক কর। চৌধুরী বাড়ির ছেলেদের বন্ধুদের এত হ্যাংলা মানায় না, মান সম্মান লাগে। রাতুল বন্ধুর খোঁটা নির্বিকারে সহ্য করে গেল। নজর মোটেও সরালো না। মেয়েটা তার মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে বহু আগে। প্রেম কি না এটা বুঝতে সময় লেগেছে আরও কয়েকদিন। এখন এতে কোনো ভুল নেই, একদম নেই। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আংটি পরিয়ে ফেলা হলো শিয়াকে। সামনে শুক্রবার ঘরোয়া আয়োজনে বিয়েটা হবে। যেহেতু আনিসুর রহমানের হাতে সময় নেই, তাছাড়া সবে তো এত ঝড়-ঝামেলা মুক্ত হলো তারা। এখন হইচই করার মতো অবস্থা নেই আর কি। একেবারে ছোটোখাটো হবে রে, যদিও নিজেদের বিষয়, কাছে বন্ধুবান্ধব তো জানাবে। যদি এদিকে আনিসুর রহমানের সেরকম কেউ নেই, একদম বন্ধু অজগর সাহেব, তাকে নিশ্চয় তার না হওয়া ছেলের বউয়ের বিয়েতে আসতে বলা যায় না। দৃষ্টিকটু লাগে। আমিনা চৌধুরী হঠাৎ কিছু বলার জন্য ইশারা করলেন। তার দিকে ফিরতেই তিনি এদিক ওদিক তাকিয়ে বললেন, আমার আর একটা প্রস্তাব আছে বেয়াই সাহেব, যদি কিছু মনে না করেন কথাটা বলতে চাই। আনিসুর রহমান ব্যস্ত গলায় বললেন, এভাবে কেন বলছেন, দয়া করে বলে ফেলুন। প্রিয়াকে খুঁজলেন তিনি। নরম গলায় বললেন, আপনার ছোট মেয়েকে দেখছি না। রেণুকা রহমান তাকালেন নজরে দাঁড়িয়ে থাকা রিমির দিকে। রিমি ছুটল প্রিয়াকে ডাকতে। আকাশের উপর রাগ করে নিচে আসে নাই সে, তবে উপর থেকে পিলারের আড়াল থেকে সবটা শুনছে। তার কথা ওঠায় আতকে ছুটে উঠল ঘরের দিকে। রিমির যাওয়ার দিকে এক নজর দিয়ে আমিনা চৌধুরী তাকালেন নিজের সামনের দিকে। শাহজাহান চৌধুরী বললেন, সোজাসুজি বলেই ফেলি কথাটা তাহলে। আপনার ছোট্ট আমার ছোট ছেলে আপনার ছোট মেয়েকে পছন্দ করে। আমি আপনার ছোট মেয়েকে আমার ছোট ছেলের বউ হিসেবে নিতে চাই। বলা বাহুল্য সবাই চমকে উঠল। চৌধুরী বাড়ির সকলে। কারণ বাড়ি থেকে আসার সময় এমন কোনো কথা হয়নি, বরং আকাশ বারবার মাকে নিষেধ করছিল তার মা বাবাকে এক্ষুনি সব না জানাতে। রেণুকা আর আনিসুর রহমান বড্ড চমকালেন। চোখাচোখি হলে দুজনে। তারা মোটেও আন্দাজ করেনি এমনটা হবে। তবে আপত্তি নেই তাদের। আপত্তি করার মতো ছেলে এরা নয়। এদের মতো ছেলে লাখে একটা। কিন্তু আনিসুল সাহেব অতি বিনয়ের সাথে বললেন, আমার কোনো আপত্তি নেই বেয়ান, কিন্তু কিন্তু আমার মেয়েটা তো ছোট, সবে অনার্সে ভর্তি হলো, বড্ড এমনিছে। তাছাড়া খানিক দম নিল। সকলের দিকে একবার নজর বুলিয়ে নিল। আমার খুব স্বপ্ন আমার দুমুকে খুব ধুমধাম করে বিয়ে দেবো। আমার কিছু ভুলে আমার বড় মেয়ে সেটা করতে পারছে না। তবু যতটুকু সময় পাচ্ছি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা থাকবে। কিন্তু পিয়াটা
এদিকে ছোট, অন্যদিকে আমাদের এত তাড়াহুড়োর মধ্যে দুটো মেয়েকে বিয়ে না দিয়ে জামাই ঠিকমতো আপ্যায়ন করতে পারবো না, আর না তো এত আয়োজন মন মতো হবে। আমি চাই অন্তত 2 বছর। যদি আকাশ এবার কথা বলেছেন গম্ভীর করলো, আঙ্কেল এতটা চাপ নেওয়ার দরকার নেই। বিয়ের কেরিয়ার সবে শুরু, ভাইয়ের বিয়েটা হয়ে যাক, আপনারা দেশে ফেরুন। ততদিনে পিয়া আর একটু ম্যাচিওর হোক, কেরিয়ার গুছিয়ে নেক, বয়স তখন আরেকটু হবে, তখন যা করার তা না হয় করবো। আকাশের বিনয়ে অতিষ্ঠ সন্তুষ্ট হলো প্রিয়ার বাবা মা। অগত্যা আমিনা চৌধুরী বা শাহজাহান চৌধুরী কেউ কিছু বললেন না। ছেলের কথা যুক্তিযুক্ত। প্রিয়া নেমে এলো কিছুক্ষণ পর, ভুলে আকাশের দিকে তাকালো না, সালাম দিয়ে দাঁড়ালো অদূরে। আমিনা টেনে নিয়ে বসলেন তার পাশে। দু বোনকে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। ছেলে দুটো সাক্ষাৎ অপ্সরা পছন্দ করছে। নিজের দুপাশে 2 পুত্রবধূকে জড়িয়ে ধরলেন। মাশাআল্লাহ, আমার ছেলেদের পছন্দ আছে বলা যায়। আমার বাড়ির মেয়ে হয়ে এসো মা, কেমন? নিচে খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাই মিলে খেতে বসেছে, হই হই শোনা যাচ্ছে নিচ থেকে। পিয়া উপরে এসেছে কিছুক্ষণ হলো, জামাটা পরে সে একদম শান্তি পাচ্ছে না। শুধুমাত্র আকাশের জন্য পড়ছিল, অসহ্য রাগ লাগছে তার। নিচে এতক্ষণ ছিল, একটা বারের জন্য লোকটা ফিরে তাকালো না তার দিকে। মানা যায়, কার জন্য এত সেজেছিল সে? আবার তার বিয়ের কথাও নাকি হচ্ছিল। পাকনা লোক নাচতে নাচতে নাকি মানা করে দিয়েছে। সে নাকি ছোট ইমমেচিওর বাচ্চা। মেজাজ খারাপ আছে। প্রেম করতে কে বলেছিল বাচ্চার সাথে? বাচ্চা এলে হুঁশ থাকে না? ঠোঁটে এসে এমনভাবে কামড় ধরে, তখন মনে থাকে না বাচ্চা মেয়ে? তার আবার বিয়ের কথা ওঠায়। রাগে গজগজ করতে করতে দরজা ভেজে দেয়। জামাটা চেঞ্জ না করলে নয়। দীর্ঘক্ষণ কষ্ট করে জামার চেন খুলতে শব্দ হলো দরজাতে। আসার সময় রিমিকে ওপরে আসতে বলেছিল সে নিশ্চয়। দরজা ছিটকে নিঃশব্দ। চৌকিত হয়ে ঘুরে দাঁড়াতে হতভম্ব হয়। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে আকাশ দাঁড়িয়েছে। প্রিয়া অপ্রস্তুত হলো, জামার টেন আটকানোর চেষ্টায় ব্যস্ত। আকাশ দরজা গা এলিয়ে দাঁড়ালো এবার, গভীর চোখে তাকালো। প্রিয়া লজ্জা পেয়েছে হুট করে ঢোকায়। সে যা দেখার দেখে ফেলেছে। মনে মনে হাসলো। প্রিয়া গায়ের ওড়নাটা পিছনে ছড়িয়ে দিল বাধ্য হয়ে। ড্রেসিং টেবিল ঘেঁষে দাঁড়ালো। আকাশ ধীর পায়ে এসে দাঁড়ালো তার সামনে। ম্যাডামকে রেগে? প্রিয়া মুখ তুলল না, গম্ভীর করে বলল, আমার রাগ করার কে? আকাশ খুব করে ধরতে পারলো অভিমানীকে। কণ্ঠে মৃদু হাসলো, আপনি তো সব তাই বুঝি ফোন ধরছিলেন না? চাইলাম একটু অপেক্ষা করুন, একেবারে সামনে এসে ধরা দেই। মাসখানেক হলো কাছে আসতে পারি না, ছুতে পারি না। প্রিয়া চমকে মাথা তুলল। আকাশের কণ্ঠে মাদকতা টানে। কিছু বুঝে ওঠার আগে ঠোঁটে ঠোঁট বিলল। প্রিয়া হতভম্ব হয়ে গেল। দু হাতে ঠেলে সরাতে ছিল আকাশে। বড় বড় করে তাকালো দরজার দিকে। প্রিয়ার এহেন বিরক্তিতে বিরক্ত হলো আকাশ। দুবার ছেড়ে চুমু আঁকলো ঠোঁটে, শক্ত করে চেপে ধরল। নিজের দিকে ফেরালো। ছটপট বন্ধ করো পাখি, ডিস্টার্ব হচ্ছি আমি। আপনি? আবার কথা বন্ধ করো প্রিয়া। প্রিয়া তাল সামলাতে না পারে পিছিয়ে ধাক্কা খেলো ড্রেসিং টেবিলের সাথে। হুড়মুড় করে উপরে জিনিসে পড়ে গেল। প্রিয়া ঘাড় ঘুরিয়ে দেখতে চাইল বোধহয় আকাশ শক্ত হাতের চাপ পড়েছে ততক্ষণ তার উন্মুক্ত ঘাড়ে। নরম চুমিতে থেমে যেতে চেয়েছিল হয়তো আকাশ, হয়তো নয়, সত্যি তাই। শুধু হালকা নরমের অস্তিত্ব ছুঁতে চেয়েছিল, তবে খেই হারিয়ে নিজের পর। গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে তুমুল তীব্রতা। মিনিট পাঁচেকের পর থামল সে। কপালে কপাল ঠেকালো, হাঁপাচ্ছে দুজনে। প্রিয়া চোখ খিচে বন্ধ করলো। আকাশ সেদিকে তাকালো। প্রিয়া গাঢ় ঠোঁটের গাঢ় লিপস্টিক ছড়িয়ে গেছে আশেপাশে। মাথা তুলে নিজের অবস্থান পরখ করতে আয়নায় তাকালো। যা ভেবেছিল ঠিকটাই, নিজেরও একই অবস্থা। প্রিয়ার লিপস্টিকটা মুছে নেওয়া উচিত ছিল আগে। হাত দিয়ে টিস্যু নিল প্রিয়া, হাতে গুজে দিল সেটা। প্রিয়া নিবু নিবু চোখ খুলল। আকাশ আঙ্গুল চিবুক ঠেকিয়ে উঁচু করলো মুখখানা। আমার ঠোঁট মুছে দাও। হ্যাঁ, ঠোঁটে তোমার লিপস্টিক লেগে আছে, মুছে দাও। প্রিয়া লজ্জায় আড়ষ্ট হলো। কোনো মতে মুখ তুলে তাকালো। আকাশের অবস্থা বেহাল। তারও তাই বুঝি? কাঁপা কাঁপা হাতে তুললে আকাশের অধর মুষ্টে। কী যে নির্লজ্জ লোকটা। মোছা শেষ হতে আয়নায় পরখ করলো নিজেকে। পানি দিয়ে না ধুয়ে এলে উঠবে না লালাভা। প্রিয়ার হাতে দুটো টিস্যু ধরিয়ে দিল। নিজে পা বাড়ালো বাথরুমে, মুখ ধুয়ে বের হলো। প্রিয়া ততক্ষণে মুছে নিয়েছে। আকাশ বিছানায় বসলো। প্রিয়ার হাত টেনে সামনে দাঁড়ালো।
পিয়া কোমর ধরে মুখ গুজল পিয়ার বুকে। পিয়া না চাইতেও রাগ করে থাকতে পারল না। দুহাত চলে গেল আকাশের চুলে। চুল টেনে দাও। পিয়া বাধ্য মেয়ের মতো আকাশের চুলগুলো আলতো হাতে টেনে দিচ্ছিল। আকাশ নাক মুখ বুঁচিয়ে আছে তার গভীরভাবে। শরীর শিরশির করছে পিয়ার। বুকের ধুকধুকটা কানে বাজছে। মৃদু গলা বলল, আপু, ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। আকাশ অবাক হয়ে মুখ তুলে তাকালো। তাহলে নিচে কি ঘটলো তাহলে? এতক্ষণ এসে প্রশ্ন করার কি থাকতে পারে? এক নজর প্রিয়ার বাচ্চা বাচ্চা মুখটা পরখ করে আবার মুখ গুজলো একই জায়গায়। অস্ফুট স্বরে আওড়ালো, হচ্ছে। খানিকক্ষণ প্রিয়ার গলা পাওয়া গেল না। হাত চলছে তার চুলের ভিতরে। বেশ আরাম লাগছে আকাশের। ঘুম ঘুম পাচ্ছে। মাঝে মধ্যে আজে বাজে চিন্তা এসে হানা দিল। প্রিয়াকে বুকে চেপে শুয়ে একটা ঘুম দিতে পারলে শান্তি লাগতো। প্রিয়া ফিস ফিস করলে বলল, আমাদের বিয়ের কথা হচ্ছে না কেন? মেয়েটার বলার ভঙ্গিতে হাসি পেল আকাশে। মুখ তুলে বাচ্চারা বায়না করা চাঁদপানা মুখটা দর্শন করতে ইচ্ছে হলো, কিন্তু তা করলো না। গলা গম্ভীর করে বলল, কারণ তুমি বাচ্চা, পড়াশোনাটা শেষ হোক, তারপর সব হবে। প্রিয়া তো ও প্রিয়া হাতটা সরিয়ে আনলো আকাশের মাথা থেকে, বরং খানিকটা ছিটকে পিছিয়ে গেল। আকাশ ভুরু কুচকে বিরক্ত চোখে তাকালো। প্রিয়া মুখে রাজ্যের হতাশা ঘোরাঘুরি করছে। প্রিয়ার মুখ দেখে মনে হচ্ছে তার সাথে এহেন মস্করা করা সকল বিষয় অন্যায় করে ফেলছে। গলায় একরাশ হতাশা এনে বলল, মাথা খারাপ? এতদিন অপেক্ষা করতে পারবো না আমি। তাছাড়া কোথায় বাচ্চা আমি? 19 চলে গেল আমার। আগের যুগের মতো ঠিক সময় বিয়ে দিলে 2-4টা বাচ্চা ঘুরঘুর করতো আমার আঁচল ধরে। প্রিয়ার বলার ভঙ্গিতে আকাশ শব্দ করে হেসে ফেলল। প্রিয়াকে কোমর টেনে এনে বসালো নিজের উরুর উপর। হাত বাড়িয়ে চেপে ধরল দুগাল। নরম গলে বলল, তা ঠিক। তবে আমার কি মনে হয় জানো, আমার বাচ্চারা জন্মেই যদি দেখে তাদের বাবাকে তাদের সাথে সাথে মা নামক বাচ্চাকে মানুষ করতেছে, বিষয়টা কি ভালো দেখে? কি আশ্চর্য! তাকে বাচ্চা বলা হচ্ছে মানেটা কি? তাকে মানুষ করতে হবে। এসব বিয়ে না করা বাহানা। পিয়া আচমকা গলা টেপে ধরল আকাশে। আকাশ বিস্মিত হলো। পিয়া দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, বিয়ে করবেন না কি না বলুন, না হলে। আকাশ স্তব্ধা খেয়ে উঠল কয়েক মুহূর্তের জন্য। প্রিয়া মুঠো জোরে ধরেনি তার গলা। ছোট ছোট হাতটা কতটা আরও জোর। তবে সাহসে অবাক হলো আকাশ। আকাশ রেহনাত চৌধুরীর গলা কেউ টিপে ধরতে পারে, এটা সম্ভবত জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবে না। আকাশ রেহনা চৌধুরীর গলাও কেউ চেপে ধরতে পারে, এটা জানা কোনো মতে জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবে না। মিডিয়া নিউজ করে শুরু করবে। কোনো মতে নিজেকে সামলে নিল। পিয়ার দিকে ঘোর লাগা দৃষ্টি ফেলে হাসকিশোর হলো, বিয়ে করতে শেষমেশ থ্রেট দিচ্ছ? আমাকে সামলাতে পারবে তো বাকি? না পারার কি আছে? কি এমন করবেন আপনি? মুখ ফসকে কী বলে কী বলছে সেটা খেয়াল হলো। আকাশের মুখের দিকে তাকাতে 2 হাত মুখে চাপা দিল। আকাশ ঠোঁটে ঠোঁট টিপল। কোমরে রাখা হাতটা চাপ দিয়ে রুখল। কী করবো আমি? সেটা জানার এত কিউরিসিটি? তাহলে এক কাজ করি, গিয়ে বলি নিচে, সেটা তোমাকে বাবাকে নাকি? প্রিয়া হাত চাপা অবস্থায় দুদিকে অসহায় মাথা নাড়ল। প্রিয়া। আকাশ বাঁকা হাসলো। তার মানে চাই না আমাকে? প্রিয়া আবার সজোরে মাথা নাড়ল। আকাশ কপাল উঁচু করল, চাই না। প্রিয়া উপর নিচ মাথা ঝাঁকালো। আকাশ হাসকিশোর বলল, মুখে বলল, চাই না আমাকে। প্রিয়া তোতলালো এবার আকাশের কথায়, চাই। আকাশ নিঃশব্দে হাসলো। প্রিয়ার দৃষ্টি অগোচর হয়ে গেল আকাশের সে হাসি। আকাশ হাত উঠে গেল প্রিয়ার চুলে, পিছনের চুলে সামনে এনে মুখ ডুবালো ঘাড়ে। ঘ্রাণ টানলো, কতটা চাই? প্রিয়া জবাব না পেয়ে ঘাড়ে নাক ঘষল। প্রিয়ার হাত খামচে ধরল আকাশের টি-শার্টের আস্তিন। কোনো মতে আড়ল, অনেকটা। তোমার বাবা তো দেবে না বলল এখন? 2 বছর ঝুলিয়ে রাখলো। কি করি বলো তো? তোমার তো দিনও কাটে না, রাতও কাটে না। আই নিড ইউ ব্যাডলি। প্রিয়ার শরীর কাঁপছে। কী বলবে ভেবে পাচ্ছে না। সত্যি তো, লোকটা যে হারে তাকে জ্বালাতন করে, 2 বছর অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। মুখ তুলল আকাশ। হাত ঘড়িতে সময় দেখলো। নিচে চলো, বাইরে আশিকে পাহারা রেখে এসেছি। বড়রা চলে আসলে আমাকে আবার দুশ্চরিত্র ভাববে মেয়ের সাথে হবু জামাই কিনা কী করছে। তখন শ্বশুরমশাই বেঁকে বসলে সমস্যা। আমার আম্মু যাবে সাথে ছালাও।
হেসে ফেলল প্রিয়া, কপালে কপাল ঠেকালো, ফিচেল গলে বলে, দুশ্চরিত্র নন। আকাশ যেন আকাশ থেকে বলল, চোখ বড় বড়, তাই নন? কোন যুক্তিতে? এই যে একটা অবিবাহিত মেয়ের ঘরে আছেন, মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে কোলের উপর বসিয়ে রেখেছেন, জোর করে চুমু খাচ্ছেন, ভদ্রলোকের এসব কাজ? অশ্লীল হাসি দিল এবার আকাশ। সে হাসিতে শরীর অবশ হলো প্রিয়ার। একরাশ মাদকতা গলায় বলল, চুমুটা কি শেষ অবধি জোর জবরদস্তি ছিল? এক ফোঁটা এনজয় করনি? ছি! মুখটা ঘুরিয়ে ফেলল প্রিয়া লজ্জায়। কথা তোলায় পাপ হয়েছে তার। আকাশ মুখ টেনে ঘোরালো তার দিকে। ছি, সত্যি কি নয়? আমি তো খারাপ খেয়াল করলাম শেষে দিলে আমার সাথে রেসপন্স করছিলে একই তালে। ওটা তাহলে? প্রিয়া চেপে ধরলে আকাশের মুখ, চোখ বুজে নিজের অস্ফুট স্বরে কয়েকবার আওড়াল, নির্লজ্জ, চুপ চুপ, কিছু বলবে না, ভুল হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে। আকাশপ্রিয়া পর্ব 12। পুরো গল্পটা প্লেলিস্টে।